পেজ নাম্বার 97 এর একদম নিচে দেখো, এখানে হচ্ছে ক্লোজ। স্যার রেকর্ড কি হচ্ছে স্যার? হ্যাঁ, আমি রেকর্ড শুরু করছি আর কি, স্ক্রিন রেকর্ডার দিয়ে করতেছি, সমস্যা নেই। একদম 97 পেজের নিচে যাদের কাছে বই আছে ওখানে সামনে দেখতে পারো অথবা স্ক্রিনে দেখতে পারো। আমরা আজকের ক্লোজড গ্রাফ থিওরেম এগুলো নিয়ে আলোচনা করব। তার আগে গ্রাফ বলতে কি বোঝায় সেটাকে তোমাকে বুঝতে হবে আর কি। তো আমরা সচরাচর ভাষায় বা যেমন ক্যালকুলাস করার সময় গ্রাফ বলতে আসলে কি বুঝতাম, জাস্ট বলো তো। মানে তোমাকে যদি বলে যে এই ফাংশনে গ্রাফটা আঁকো, তো আসলে আমরা গ্রাফ বলতে আসলে কি বুঝি? স্যার আমরা যে ইকুয়েশন গুলা আঁকতাম ওগুলা তো স্যার এক্স ওয়াই চলক আকার। এখন চলক গুলাকে যদি স্যার আমরা ফিজিক্যালি দেখতে চাই খাতার মধ্যে দ্বিমাত্রিক ত্রিমাত্রিক অবস্থায়, সেক্ষেত্রে আমরা গ্রাফ ব্যবহার করতাম বা ওগুলাই গ্রাফ ছিল আর কি। বা আমরা যদি একটা এরিয়া নির্ণয় করতে চাই, একটা ত্রিভুজ এরিয়া নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমরা ওইটা আঁকলে মানে এদের বাহু বসিয়ে বা ফাংশন বসিয়ে যখন আঁকাঝোঁকা করি কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় অথবা পোলার স্থানাঙ্ক অবস্থায়, তখন স্যার ওগুলো আমরা গ্রাফ বলতাম স্যার। হ্যাঁ ঠিক আছে, শুরুর স্টার্টিংটাই ভালো ছিল, পরে গিয়ে আর বাহুল্য কথা বলে ফেলেছে, ওগুলোর দরকার ছিল না। যাই হোক, যেটা প্রথমেই এই ইকুয়েশন বলছি, ইকুয়েশন না মেইনলি ফাংশন। তো ফাংশন হচ্ছে তোমার ভেরিয়েবল এক্স আর ওয়াই, ওয়াইটাকে আমরা আবার এফ অফ এক্স দ্বারা সূত্র দ্বারা হিসেব করি নাকি। তো এখন আমরা যখন হাতে গ্রাফ আঁকি অথবা সফটওয়্যারে গ্রাফ আঁকি, সে কি করে আসলে যে এক্স ওয়াই এই যে পেয়ার ওয়াইজ পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো সে একটার পর একটা বসায়, তাই না? বা আমরা বসিয়ে কিন্তু তারপরে গ্রাফটা আঁকি, ঠিক না? কি বুঝতে পারছো? তো আমরা ক্যালকুলাসে যে গ্রাফ আঁকি সেই গ্রাফটা অ্যাকচুয়ালি হচ্ছে যে ওই যে এক্স ওয়াই পেয়ারের আসলে মানে একটা জ্যামিতিক একটা শেপ দেওয়ার চেষ্টা করি, মানে আমাদের ভিজিবল একটা অবস্থান আমরা দেখানোর চেষ্টা করি। ব্যাপারটা কি বুঝতে পারছো কি বলতেছি? তো ম্যাথমেটিক্সের ভাষায় আসলে আমরা যে ওই যে এক্স ওয়াই পয়েন্টগুলো নিচ্ছি পেয়ার ওয়াইজ, এই পয়েন্টগুলোর কালেকশনটাকে বলে গ্রাফ। কথাটা কি বুঝতে পারছো? তো আমরা যেই ছবিটা আঁকি সেটা মেইনলি আমরা ওই যে ম্যাথমেটিক্যাল ভাষায় যে গ্রাফটাকে বলে সেই গ্রাফের একটা ভিজুয়াল প্রেজেন্টেশন মাত্র। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? যেমন সংখ্যা রেখায় আমরা পয়েন্টগুলো আঁকি, তাই না, ওই বসাই, আসলে ওগুলা সংখ্যার একটা জ্যামিতিক রিপ্রেজেন্টেশন মাত্র, অ্যাকচুয়ালি ওগুলা কিন্তু সংখ্যা না। পার্থক্যটা কি বুঝছো? জি স্যার, ওগুলা তো স্থানের অঙ্ক। আমি বলতেছি যে ওগুলা তো অ্যাকচুয়ালি সংখ্যা না, জিনিসটা সংখ্যা রেখাটা হচ্ছে যে সংখ্যার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন মাত্র। জি স্যার, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন স্যার অফ রিয়েল নাম্বার, সংখ্যা রেখাটা। বুঝতে পারছো? তো ম্যাথমেটিক্সের ভাষায় গ্রাফ হচ্ছে আসলে ওই যে আমরা y = fx যে ফাংশন নেই, তাহলে x আর y এর যে পয়েন্ট ওয়াইজ পয়েন্টের যে কালেকশন আছে সেই কালেকশনটাকে আমরা বলতেছি গ্রাফ। আর আমরা খাতায় বা ওই যে স্ক্রিনে যে গ্রাফটা আঁকি সেটা হচ্ছে ওই গ্রাফের ভিজুয়াল প্রেজেন্টেশন মাত্র। কথা কি ক্লিয়ার? বুঝাইতে পারছি? গ্রাফ বিষয়টা কি ক্লিয়ার তোমরা? জি স্যার, বুঝতে পারছি। তাই এই যে বললেই বুঝবা যে আমাদের যদি একটা ফাংশন দেওয়া থাকে f, তাহলে আমরা যে x f of x মানে x হচ্ছে একটা ইনপুট আর f of x এর তার আউটপুট মানে ইমেজ, x আর x এর ইমেজ এইভাবে পেয়ার ওয়াইজ যত পয়েন্ট পসিবল। এখন x নিতে হবে, তো আমাদের একটা ডোমেইন থাকবে। তো x আর f, আপনার সাউন্ডটা কাটা কাটা আসছে স্যার। আমার সাউন্ড কাটা কাটা আসতেছে? স্যার সাউন্ড ঠিক আছে, সুভাষিস এরিয়াতে সমস্যা, নেটওয়ার্ক নাই স্যার, আমার এখানে ক্লিয়ার আসতেছে আপনার সাউন্ড। আচ্ছা, সুভাষিসের ব্যান্ডউইথে দুর্বল মনে হয়। আচ্ছা ঠিক আছে। তো এখন খেয়াল করো, এই যে x আর f of x এই যে পেয়ার ওয়াইজ যেই
ভেক্টর, এখানে আমরা ভেক্টরই বলতেছি বা পয়েন্ট বলতেছি, তো সেগুলোর কালেকশনটাই হচ্ছে মেইনলি গ্রাফ। তো আমরা পরবর্তী পেজে যাই, তাহলে এখানে আরো ফর্মাল ডেফিনেশন আছে একটা, এটা একটু দেখো। ধরো এক্স আর ওয়াই দুইটা সেট আছে, আর এক্স সেটের একটা সাবসেট হচ্ছে ডি। এখন আমরা একটা ট্রান্সফরমেশন নিলাম বা একটা ম্যাপিং নিলাম টি, সেটা ওই যে এক্স এর সাবসেট ডি থেকে ওয়াই তে গিয়ে ম্যাপ করবে আর কি। তাহলে এখন এই গ্রাফ, যেটার নাম আমরা সিম্বলিক্যালি এখানে টিজি দিচ্ছি, টিজি, এটাকে বলতেছি টি এর গ্রাফ। হ্যাঁ, যে অর্ডার পেয়ার্স এক্স আর টি এক্স, ওই যে আমরা একটু আগে বলতেছিলাম এক্স এফ অফ এক্স অথবা এক্স ওয়াই, সেই ব্যাপারটাই যে এক্স টি এক্স। এই যে এখানে আমরা ওই যে টিজি এর ডেফিনেশনটা দিছি, যে টিজি বা টি এর গ্রাফ বলতে আমরা এমন সব এই যে অর্ডার পেয়ারের কালেকশন বুঝবো, যেখানে অর্ডার পেয়ারের প্রথমটা এক্স আসবে ওই আমাদের ডোমেইন বা সাবসেট ডি থেকে, আর তার দ্বিতীয় এলিমেন্টটা হবে ওই এক্স এর উপর টি কাজ করার কারণে যেটা হয়। সিম্পলি এক্স ওয়াই এইভাবে চিন্তা করো, তাহলে বুঝবো আর কি। এক্সটা আসবে একটা নির্দিষ্ট ডি থেকে, আর সেই এক্স এর ইমেজ পাশে বসিয়ে আমি যে পেয়ারটা পাবো, এমন সমস্ত পেয়ারগুলোকে নিয়ে যে সেটটা হয়, সেটাই হচ্ছে গ্রাফ। গ্রাফ বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারছো? গ্রাফ বিষয়টা কি বুঝতে পারছো? স্যার আরেকবার স্যার, বুঝতে পারি না স্যার। আর ওই আগে যে জিনিসটা বললাম, এখন একটু কেতাবি ভাষা একটু লম্বা চড়া করে বলতেছি আর কি, আর কিছুই না। তুমি এখানে রিডিং করলে বুঝতে পারবা। ওই যে আমরা এক্স এফ অফ এক্স বলতেছি, সেটা এখানে এক্স টি এক্স দিয়ে বলতেছি, আর তেমন কোনো পার্থক্য নাই আর কি। মানে বলতেছি এই যে এক্স টি এক্স এর যত পয়েন্ট অফ কালেকশন আছে, সেই কালেকশনটাকে সামগ্রিকভাবে আমরা বলতেছি টি এর গ্রাফ। কথা কি বুঝছো? মানে একটা ফাংশনের গ্রাফ বলতে আসলে আমরা এক্স এফ অফ এক্স, এক্স এফ অফ এক্স যত পয়েন্ট অফ কালেকশন আছে সম্মিলিতভাবে পুরা কালেকশনটাকে আমরা বলতেছি গ্রাফ। ঠিক আছে? তো জানোই তো যে ম্যাথমেটিক্সে সবসময় ক্লিয়ার কাট কথা বলতে হয়। তুমি বলতেছো কালেকশন, সেখানে আবার এক্স এর ব্যাপার আছে, তো এক্স কোনো না কোনো জায়গা থেকে তো আনতে হবে তোমাকে, সেই এক্সটা আসবে এরকম ডি এর থেকে, এখানে ওরা বলতেছে এরকম এই জিনিসটা, আর কিছু না। আচ্ছা, তো এখন আমরা এই যে খেয়াল করো, আমরা যে এই যে গ্রাফ সেটটা ডিফাইন করলাম, সেটা কিন্তু অর্ডার পেয়ার। অর্ডার পেয়ার তোমরা ক্লাস 9 এ সেট চ্যাপ্টারে পড়ছো, মনে আছে নিশ্চয়ই। তো অর্ডার পেয়ারের দুইটা অর্ডার পেয়ারের যে যোগ যদি আমরা এভাবে ডিফাইন করি, যে ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট কম্পোনেন্টের সাথে ফার্স্ট কম্পোনেন্ট যোগ হবে, সেকেন্ড কম্পোনেন্টের সাথে সেকেন্ড কম্পোনেন্ট যোগ হবে, এইভাবে আমরা দুইটা অর্ডার পেয়ারের মধ্যে অ্যাডিশন ডিফাইন করতে পারি। সিম্পল জিনিস। আবার হচ্ছে একটা অর্ডার পেয়ারকে আমরা একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে নিজ নিজ কম্পোনেন্ট অত দ্বারা মাল্টিপ্লাই করলেই হয়ে যায়। এইভাবে আমরা স্কেলার মাল্টিপ্লিকেশন ডিফাইন করতে পারি। কথা কি বুঝতে পারছো? তো এখন ব্যাপার হচ্ছে, যদি এক্স আর ওয়াই নিজেরা ভেক্টর স্পেস হয়, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে থেকে অর্ডার পেয়ার নিলে যেই কালেকশনটা হবে সেটাও একটা ভেক্টর স্পেস হবে। এখন অর্ডার পেয়ারের একটা খুব সিম্পল উদাহরণ তোমরা চিন্তা করতে পারো, যেমন R2 এর পয়েন্টগুলো কি থাকে, এটার প্রথম কম্পোনেন্ট R থেকে আসে, দ্বিতীয় কম্পোনেন্টটাও কি R থেকে আসে, তাই না? আমরা যেভাবে পয়েন্টগুলো ডিফাইন করি, তো সেখান থেকে চিন্তা করো, যদি আমরা এই যে এক্স আর ওয়াই এই দুইটা ভেক্টর স্পেসকে চিন্তা করে যদি আমরা অর্ডার পেয়ার বানাই, ঠিক আছে, তাহলে তারা যদি নিজেরা নিজেরা স্পেস হয়, তাহলে তাদের নতুন অর্ডার পেয়ারগুলো নিয়ে যে সেটটা হয় সেটাও ভেক্টর স্পেস হবে, যদি এই আমরা এই যে অ্যাডিশন আর স্কেলার মাল্টিপ্লিকেশন এইভাবে ডিফাইন করে দেই আর কি। তো এখন এই যে ভেক্টর স্পেসে আমরা নর্ম ডিফাইন করতে পারি। তো অর্ডার পেয়ার এর ক্ষেত্রে নর্মের এখানে অল্টারনেট কয়েকটা ডেফিনেশন আছে, আরো ডেফিনেশন পসিবল। মানে আমরা বলতেছি, যদি আমরা কোনো একটা অর্ডার পেয়ারের নর্ম এভাবে ডিফাইন করি যে এক্স আর ওয়াই এটা অর্ডার পেয়ার আছে, তার নর্মকে আমরা বললাম যে এক্স এর নর্ম প্লাস ওয়াই এর নর্ম, এভাবে ডিফাইন করতে পারি। আবার ওই যে পি তম নর্মের ডেফিনেশনটাও দিয়ে আমরা বলতে পারি, আবার এক্স আর ওয়াই নর্মের ম্যাক্সিমামটা দিয়ে আমি নর্ম ডিফাইন করে নিয়ে আসতে পারি। কথা কি বুঝছো? যেমন তুমি এক্সাম্পল যদি চিন্তা করে R2, হ্যাঁ,
এখানে একটু খেয়াল করতে হবে, এই সাউন্ড হচ্ছে কার ইসে, এটা একটু অফ করো। ইমরুল এখানে। এই ছেলেটা বাইরে বাইরে ঘুরে ঘুরে ক্লাস করে। স্যার আমি ভীষণ সমস্যা আছে স্যার, একটা এই যে সার্টিফিকেটের সমস্যাটা স্যার এখনো সমাধান করতে পারছি না, এই পুরাইতে স্যার। তুমি বাংলাদেশ সরকার। তুমি তোমার সাউন্ড অফ করে তুমি শোনো, তোমার রেসপন্স করার দরকার নাই, যেহেতু তুমি বাইরে আছো। তুমি মনোযোগ দিয়ে ক্লাস দেখো, তাহলেই চলবে। আচ্ছা, তো এখন যেটা বলতেছি, এইখানে আমরা যে নর্ম ডিফাইন করলাম, এই যে এক্স এর উপর নর্ম, সেটা কিন্তু ভেক্টর স্পেস ক্যাপিটাল এক্স এর থেকে ডিফাইন করা। আর এইখানে যে ওয়াই এর নর্ম, সেটা কিন্তু ভেক্টর স্পেস এই ক্যাপিটাল ওয়াই থেকে ডিফাইন করা। সো এই তিন নোটেশন, এগুলো আলাদা, দেখতে একই কিন্তু আসলে ভিন্ন জিনিস, এটা মাথায় রাখতে হবে। তো আমরা বলতেছি অল্টারনেট আরো ডেফিনেশন পসিবল, এগুলো যখন যেটা আমাদের প্রয়োজন অথবা দেওয়া থাকবে সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো আর কি। তো এই নর্মের ডেফিনেশনটা পরে আমরা এক জায়গায় ইউজ করছি, এজন্য একটু কাজ করতে হবে, এটাই। এখন ক্লোজড লিনিয়ার ট্রান্সফরমেশন কাকে বলে সেটা আমরা একটু আইডিয়া নেই। মনে করো একটা সেটের সাবসেট হচ্ছে ডি, আর একটা সেট হচ্ছে ওয়াই। আমরা একটা ম্যাপিং ডিফাইন করলাম টি, যেটা ডি থেকে ওয়াই তে ম্যাপিং করবে, মানে এক্স এর একটা সাবসেট থেকে ওয়াই তে ম্যাপিং করবে। এখন আমি এই টি কে ক্লোজড বলবো যদি আমরা ওই ডি এর মধ্যে থেকে এরকম একটা কনভার্জেন্স সিকোয়েন্স নেই xn, যেটা মূল সেট x এর কোন একটা ভেক্টর বা পয়েন্ট x কে কনভার্জ করে। এখানে একটু বুঝতে হবে, আমরা যে এই যে কনভার্জেন্ট পয়েন্ট বা লিমিট পয়েন্ট বলতেছি এই সিকোয়েন্সের, সেই পয়েন্টটা আপাতত ডি এর এলিমেন্ট হইতে হবে এমন কিছু কিন্তু আমরা বলতেছি না। আমরা বলতেছি যে একটা ম্যাপিং ডিফাইন করলাম যেটা ডি থেকে ওয়াই তে ম্যাপ করবে, এবং এটা আমরা ক্লোজড বলতে পারবো কি সেন্সে সেটা পরে আসতেছে। যদি ক্লোজড বলতে হয় তাহলে নিচের জিনিসগুলা স্যাটিসফাই করতে হবে। প্রথম কথা হচ্ছে, আমরা যদি ডি থেকে একটা কনভার্জেন্ট সিকোয়েন্স চুজ করি, তাহলে এই প্রত্যেকটা এক্সএন এর উপর যদি টি অ্যাপ্লাই করি, মানে তাদের ইমেজ নিয়ে যে সিকোয়েন্সটা হয়, এটা একটা সিকোয়েন্স এক্সএন, আর এটা হচ্ছে এক্সএন এর ইমেজ সিকোয়েন্স, মানে প্রত্যেকটা এক্সএন এর ইমেজগুলো নিয়ে আরেকটা সিকোয়েন্স করতেছি, সেটাও ধরো ওয়াই থেকে কনভার্জেন্ট হলো, এবং সেটার লিমিট পয়েন্ট হলো ধরো ওয়াই, সেটা আবার তোমার আমাদের স্পেস যেটা আরেকটা ছিল ওয়াই, তারই একটা এলিমেন্ট, তো বিলং করবে। হ্যাঁ, এটা বিলং করবে, এটা বাই ডিফল্ট দেওয়া আছে। এখন ক্লোজড হইতে হলে কন্ডিশন হচ্ছে, ওই যে আমরা প্রথম সিকোয়েন্স এক্সএন এর লিমিট পয়েন্ট এক্স আছে বলতেছিলাম, সেটা তো লিমিট থাকলে অবশ্যই এক্স এর মধ্যে থাকবে, কিন্তু সেটা ডি এর মধ্যে থাকা মানে আমরা এই যে এখানে লিমিট পয়েন্ট ওয়াই পাইছি, সেই ওয়াই হবে সেই লিমিট পয়েন্টের ইমেজ। ব্যাপারটা সোজা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝতে পারবা যে ক্লোজড বলতে আসলে কি বুঝাইতেছে। ক্লোজড হওয়ার কন্ডিশন হচ্ছে, তুমি টেস্ট করবা কিভাবে, যে তুমি ডি থেকে, মানে সহজ কথায় বলি ডোমেইন থেকে তুমি একটা কনভার্জেন্স সিকোয়েন্স নিবা, সিকোয়েন্স নিয়ে আবারও বলতেছি কনভার্জিং সিকোয়েন্স বলতেছি, কিন্তু সেই কনভার্জিং পয়েন্টটা কিন্তু সেই ডোমেনের এলিমেন্ট হইতে হবে, আপাতত এমন কিছু বলে নাই, সেটা নিচে গিয়ে বলছে যে আপাতত ডি এর এলিমেন্ট হইতে হবে, ডোমেনের এলিমেন্ট হইতে হবে, এমন কিছু বলে নাই। তো আমরা ডি থেকে, ডোমেইন থেকে একটা কনভার্জেন্ট সিকোয়েন্স নিলাম, সেই সিকোয়েন্সের আমরা একটা ইমেজ সিকোয়েন্স পাইলাম, সেটা হচ্ছে যে টিএক্সএন সিকোয়েন্স যেটা পাইলাম, এবং সেটাও কনভার্জেন্ট হইতে হবে। এখন কনভার্জেন্ট হইতে হলে তার লিমিট পয়েন্ট ওয়াই, এই যে স্মল ওয়াই, সেটা আমাদের স্পেস ওয়াই এর এলিমেন্ট, সেটা ঠিক আছে। এখন যদি ক্লোজড হইতে হয়, এই আগের কথাগুলোর সাথে এক্সট্রা কন্ডিশন লাগবে, যে এই যে আমরা প্রথম যে ডোমেনের মধ্য থেকে একটা সিকোয়েন্স নিয়েছিলাম কনভার্জেন্ট, তার লিমিট পয়েন্টটা ডোমেনের মধ্যেই থাকতে হবে, এবং আমরা যে ইমেজের সিকোয়েন্স যেটার লিমিট পয়েন্ট পাইলাম, হ্যাঁ, যে লিমিট পয়েন্ট ওয়াই পাইছি, সেটা অ্যাকচুয়ালি এক্স এর ইমেজ হইতে হবে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, যদি এরকম ঘটনা ঘটে প্রতি ক্ষেত্রে,
তখনই তুমি সেটাকে ক্লোজড লিনিয়ার ট্রান্সফরমেশন বলতে পারবা। তো সেট ক্লোজড হওয়া আর হচ্ছে গিয়ে তোমার ম্যাপিং বা ট্রান্সফরমেশন ক্লোজড হওয়া কিন্তু এক বিষয় না। এটা এরকম একটা উদাহরণ তোমাদের আগেও বলছিলাম যে তোমার সেট বাউন্ডেড হওয়া আর হচ্ছে তোমার ম্যাপিং বাউন্ডেড হওয়া কিন্তু একরকম বিষয় না, যদিও তাদের মধ্যে ইন্টার কানেকশন আছে কিন্তু ডেফিনেশন এক টাইপের না। কথা বুঝছো? তো আমরা ক্লোজ লিনিয়ার ট্রান্সফরমেশন আশা করি বুঝতে পারছো। এটা মাথায় না ঢুকলে আবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা। এখন আমরা থিওরেম 1 এটা একটু ডিসকাশন করি। এই থিওরেম 1 হয়ে গেলে আমাদের থিওরেম 2 বুঝতে সুবিধা হবে। তো থিওরেম 1 এ কি বলতেছে, কোনো একটা ট্রান্সফরমেশন এটা ক্লোজড হবে যদি এবং কেবল যদি তার গ্রাফ ক্লোজড সাবস্পেস হয়। তাহলে এখন গ্রাফ দিয়ে আমরা একটা ম্যাপিং এর ক্লোজ হওয়া না হওয়ার একটা বিষয় পেয়ে যাচ্ছি। থিওরেমের বক্তব্য বুঝতে পারছো কি বলছে? থিওরেমের বক্তব্য কি বুঝতে পারছো? যে কোন একটা ট্রান্সফরমেশন আমরা তো ডেফিনেশন অনুযায়ী ক্লোজড হওয়া বুঝলাম, এখন হচ্ছে অন্য কোনো কন্ডিশন দিয়ে আমরা এটাকে ক্লোজড ডিফাইন করতে পারি কিনা বা দাবি করতে পারি কিনা সেটা এখানে বলতেছে। যদি ম্যাপিং ক্লোজড হয় বা ট্রান্সফরমেশন ক্লোজড হয় তাহলে অবশ্যই তার গ্রাফ, তার আন্ডারে যে গ্রাফ আসবে, গ্রাফ মানে কি বলছিলাম, ওই যে কালেকশন অফ তোমার অর্ডার পেয়ার ওই ম্যাপিং এর আন্ডারে, তাই না? স্যার ব্যাপারটা কি এরকম বলছে না যে টি ইজ ক্লোজ লিনিয়ার ট্রান্সফরমেশন, টিটা ক্লোজ লিনিয়ার ট্রান্সফরমেশন হবে যদি এবং কেবল যদি ওই গ্রাফটা ক্লোজ সাবস্পেস হয়। মানে আমাদের এই ক্লোজ সাবস্পেস দিয়ে প্রমাণ করতে হবে লিনিয়ার ট্রান্সফরমেশন, নাকি লিনিয়ার ট্রান্সফরমেশন দিয়ে স্যার প্রমাণ করতে হবে ক্লোজ সাবস্পেস? দুইটাই, কারণ এখানে ইফ এন্ড অনলি বলা আছে না, তোমাকে ভাইস ভার্সা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো প্রথম কেসে যে প্রমাণটা ওরা ধরে নিল যে আমরা ধরে নিচ্ছি যে টি এমন একটা ম্যাপিং যেটা ওই ওয়াই এর মানে এক্স এর কোন একটা সাবসেট ডি, যেটাকে আমরা সহজ করার জন্য বলতেছি ডোমেইন, এই ডোমেইন ডি থেকে ওয়াই তে ম্যাপ করতেছে ধরো, এবং আমরা ধরে নিচ্ছি টি হচ্ছে ক্লোজড। এটা আমরা বাই ডিফল্ট ধরে নিলাম। তাহলে এখন আমাদের দেখাইতে হবে যে গ্রাফটাও ক্লোজড হয়। এখন দেখো, আগেই বলছি ম্যাপিং ক্লোজড হওয়া আর সেট ক্লোজড হওয়া কিন্তু এক ইস্যু না। ওকে, তাই আমাদের যে গ্রাফের কথা বলছি সেটা কিন্তু একটা সেট, তাহলে সেটা ক্লোজ দেখাইতে হলে তোমার সেটের ক্লোজ হওয়ার যে কন্ডিশন আছে সেটা দিয়ে তোমাকে দেখাইতে হবে। তো আমরা এই যে গ্রাফ যেটাকে বলতেছি সেটা হচ্ছে টিজি, সেটা হচ্ছে ওই যে এক্স টি এক্স এরকম যত পেয়ার আছে তাদের কালেকশন, যেখানে এক্সটা অবশ্যই তোমার ডোমেইন থেকে নিতে হবে, ডোমেইনের বাইরে নিলে আমরা সেটা আবার অন্য কিছু হয়ে যাবে, সেটাকে তখন আমরা টি এর আন্ডারে অন্য গ্রাফ বলতে পারবো, কিন্তু আমাদের ডি এর সাপেক্ষে টি এর গ্রাফ হবে না। এখন আমরা যে গ্রাফটা নিচ্ছি এটা হচ্ছে ডি এর সাপেক্ষে টি এর গ্রাফ, এরকম আর কি, মানে ডি ডোমেইনের আন্ডারে টি এর গ্রাফ হচ্ছে যে আমরা টিজি নিলাম আর কি। তো এখন এটাকে আমাদের ক্লোজড দেখাইতে হবে। ক্লোজড দেখানোর একটা উপায় হচ্ছে, যেহেতু এগুলো তোমার ডিসক্রিট সেট না, তো এখানে তোমাকে একটা জিনিস দেখাইতে পারলে হবে যে এভরি লিমিট পয়েন্ট যদি তোমার গ্রাফের মধ্যে বিলং করে তাহলে সেটা ক্লোজড হবে। এটা ক্লোজ সেটের ডেফিনেশনের সাথে মিল আছে, যেটা যদি তোমার ডিসক্রিট সেট না হয়। ঠিক আছে, তাহলে তুমি যদি দেখাইতে পারো যে যেমন ক্লোজ ইন্টারভেল, একটা ক্লোজ ইন্টারভেলের মধ্যে কি তার সমস্ত লিমিট পয়েন্ট কিন্তু সে ভিতরে ধারণ করে আর কি। সচরাচর ইন জেনারেল ক্লোজ সেটের ডেফিনেশন ছিল যেই সেটের ক্লোজার তার নিজের সমান হয় সেটাই ক্লোজড। কথা কি বুঝতে পারছো? যেই সেটের ক্লোজার হচ্ছে নিজের সমান হয় সেটাই কি ক্লোজড। আরেকটা বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আরেকটা ইস্যু ছিল যে যেই সেটের কমপ্লিমেন্ট ওপেন সেটাই কি ক্লোজড। হ্যাঁ, তো অনেক সময় ওপেন দিয়ে বুঝতে সহজ হয় তখন তোমরা ওইটা বলবা, আবার যখন তোমার ক্লোজার দিয়ে বুঝতে সহজ হয় তখন ক্লোজার দিয়ে বলবা। যেই সেটের ক্লোজার নিজের সমান হয় সেটাই কি ক্লোজড। ঠিক আছে, তো এখন আমাদের এই যে গ্রাফের ভিতরে যেসব পয়েন্ট আছে, এই যে ক্লোজারের ভিতরে সব পয়েন্টকে কিন্তু অ্যাডারেন্ট পয়েন্ট বলে, মনে আছে তো? অ্যাডারেন্ট পয়েন্ট মানে বলতে কিন্তু দুই ধরনের পয়েন্ট বলে, একটা হচ্ছে আমার ঘরের জিনিস আর একটা হচ্ছে আমার লিমিট পয়েন্ট, এই দুইটা মিলায়ে কিন্তু অ্যাডারেন্ট পয়েন্ট হয়। মনে আছে কথা? ঠিক আছে, জি স্যার মনে আছে। হ্যাঁ, আর লিমিট পয়েন্ট মানে কি, যেখানে আমার ঘরের অনেক মানুষ গিয়ে জমা হয়েছে সেটাই হচ্ছে কি লিমিট পয়েন্ট।
তো এখন যেটা আমরা বলতেছি, তো অ্যাডারেন্ট পয়েন্টের মধ্যে দুইটা অংশ আছে, হয়তো আমার নিজের ভিতরের পয়েন্ট, ভিতরের বলতে আবার ইন্টেরিয়র পয়েন্ট, ওইটা কিন্তু বুঝায় না। ইন্টেরিয়র পয়েন্ট কিন্তু আবার ভিন্ন জিনিস, মনে আছে তো? ইন্টেরিয়র পয়েন্ট আর হচ্ছে নিজের মধ্যে বিলং করা পয়েন্ট, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা আবার গুলাই ফেলে না, বারবার বলতেছি নিজের পয়েন্ট বলতে আবার ইন্টেরিয়র পয়েন্ট বুঝিও না। কিন্তু ইন্টেরিয়র পয়েন্ট মানে অন্তস্থ পয়েন্ট বলতে কিন্তু অন্য কিছু বুঝায়। তো বলতেছি আমাদের গ্রাফের যে সেটটা আছে সেখানে নিজস্ব পয়েন্ট নিয়ে আমাদের ডিসকাশন করে কোনো লাভ নাই। এজন্য আমরা বলতেছি বাকি যে পয়েন্ট, লিমিট পয়েন্ট আছে সেটা নিয়ে আমাদের ডিসকাশন। যদি আমরা দেখাইতে পারি প্রত্যেকটা লিমিট পয়েন্ট এই টিজি মানে গ্রাফের ভিতরেরই পয়েন্ট হয়, তাহলে আমাদের পয়েন্ট হয়ে গেল। যে ভিতরে আছে সে তো আগে থেকে আছেই, মানে নিজস্ব, যে নিজস্ব সে তো নিজে আগে থেকে ভিতরে আছে। তো আমরা যদি দেখাইতে পারি যে লিমিট পয়েন্টও তার ভিতরে আছে, তাহলে ক্লোজড হবে। ক্লোজ সেটের সমস্ত লিমিট পয়েন্ট তার ভিতরে বিলং করে। কথা ক্লিয়ার, বুঝতে পারছো? একটা ক্লোজ সেটের সমস্ত লিমিট পয়েন্ট তার নিজের মধ্যে বিলং করে। তা আমরা দেখাইতে চাই যে এই যে গ্রাফের মধ্য থেকে যদি আমরা একটা লিমিট পয়েন্ট চুজ করি, সেটা আমাদের গ্রাফ সেটের মধ্যে পড়ে কিনা। যদি পড়ে তাহলে আমরা বলতে পারবো যে আমাদের গ্রাফটা ক্লোজড হচ্ছে। তাহলে প্রমাণের এক ধাপ মানে এক সাইড আমাদের প্রমাণ হয়ে গেল। ওকে, তো আমরা সেটা দেখানোর জন্য এই যে গ্রাফ থেকে র্যান্ডমলি একটা পয়েন্ট নিলাম যেটা লিমিট পয়েন্ট, কিন্তু র্যান্ডম নিলেও তোমাকে লিমিট পয়েন্ট হিসেবে নিতে হবে। লিমিট পয়েন্ট মানে কি আবার একটু বলো? লিমিট পয়েন্ট বলতে আমরা কি বুঝি? লিমিট পয়েন্ট বলতে কি বুঝায়? একটু দ্রুত একজন বলো, এগুলো না বুঝলে বুঝাইতে পারবো না, মানে মাথা ঢুকবে না, খালি হ্যাঁ হুঁ করে যাবে আর কি। লিমিট পয়েন্ট সহজভাবে লিমিট পয়েন্ট বোঝার জন্য কি বোঝা যায়? নিজে যে একটা সেট নিব, ওই সেটের বাইরে যদি আরো একটা পয়েন্ট পাওয়া যায়, ওই পয়েন্টটা সব সময় ওইভাবে বললে তো সহজভাবে বলো। লিমিট পয়েন্ট মানে হচ্ছে সেখানে আমার ঘরের আরো অনেক এগিয়ে জমা হয়েছে, সেখানে ক্লাস্টার হয়েছে। কি কথা কি বুঝতে পারছো? জি স্যার। অনেক সময় দেখবা যে ওই যে চিনি আর পিঁপড়া দিয়ে উদাহরণ দিলে একটু ভেজাল আছে। আমি বলি অনেক সময় দেখবা যে ওই যে একটা পিঁপড়া আহত হলে আরো অনেকগুলো পিঁপড়া কি তাকে কি উদ্ধার করতে যায় না? দেখবা জমাটবদ্ধ হয়ে তাকে কিন্তু উদ্ধার করতে যায়। তো এখন যেই পিঁপড়াটা আহত হয়েছে সে কিন্তু পিঁপড়া সেটের একটা লিমিট পয়েন্ট, কারণ কি ওর কাছাকাছি আরো অনেক পিঁপড়া গিয়ে হাজির হয়েছে। কথা ক্লিয়ার, বুঝতে পারছো? লিমিট পয়েন্ট মানে হচ্ছে, লিমিট পয়েন্ট মানে হচ্ছে আমি যদি একটা সেট হই তাহলে আমার অনেক অনেক এলিমেন্ট ওই লিমিট পয়েন্টের আশপাশে গিয়ে জড়ো হয়ে বসে আছে। কথা ক্লিয়ার? তো আমরা যে বলতেছি এই যে গ্রাফ থেকে আমরা একটা লিমিট পয়েন্ট নিচ্ছি, এমন একটা পয়েন্ট নিচ্ছি যেটা গ্রাফের জন্য লিমিট পয়েন্ট হয়। সে ভিতরে আছে না বাইরে আছে, এটা এখন আমরা ডিডাকশনে যাব। তো র্যান্ডমলি পয়েন্ট নিলেই হবে না, নিতে হবে তোমাকে লিমিট পয়েন্ট, মানে এমন একটা পয়েন্ট চুজ করতে হবে গ্রাফের মধ্যে থেকে যার আশপাশের নাইবারহুডে আমার গ্রাফের আরো 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 অনেক পয়েন্ট পাওয়া যাবে। এরকম একটা পয়েন্ট চুজ করতে হবে, তখনই না আমি তাকে লিমিট পয়েন্ট বলতে পারবো। সো আমি গ্রাফের ভিতর থেকে একটা পয়েন্ট চুজ করলাম লিমিট পয়েন্ট হিসেবে এক্স ওয়াই। এখন সে যেহেতু লিমিট পয়েন্ট, তার কাছাকাছি অনেকে জমা হয়েছে না? কথা কি বুঝতে পারছো? তার কাছাকাছি আমার গ্রাফের তো অনেকে জমা আছে, ক্লাস্টার হয়ে আছে। কথা ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে আমরা সেই গ্রাফের মধ্য থেকে এমন একটা সিকোয়েন্স মানে গ্রাফের পয়েন্ট নিয়ে পাবো যেটা কিনা সেই লিমিট পয়েন্টে গিয়ে কনভার্জ করবে। এই কথাটা বুঝতে পারছো কিনা? কারণ লিমিট পয়েন্টের ডেফিনেশন তাই বলে। লিমিট পয়েন্ট মানেই তো তার কাছে গিয়ে অনেকে জমা হয়েছে, যারা গিয়ে জমা হয়েছে তাদের মধ্যে থেকে এমন একটা সিকোয়েন্স তুমি বানাইতে পারবা যাদের কনভার্জিং পয়েন্ট বা লিমিট পয়েন্ট হচ্ছে ওই আমার আগের ধরা লিমিট পয়েন্টটা। এই কথাটা বুঝছো কিনা? এই কথাটা বুঝতে পারছো কি বললাম? জি স্যার, বুঝতে পারছি স্যার। বলতে একটু ক্লিয়ার বলে বুঝো যে আমি এক্স ওয়াই কে ধরে নিছি সে লিমিট পয়েন্ট, তাই না? জি স্যার। তো লিমিট পয়েন্ট মানেই তো তার কাছাকাছি অনেকে জড়ো হয়ে আছে আমার মূল সেটের, মানে গ্রাফের অনেক পয়েন্ট জমা হয়ে আছে। এখন যারা জমা হয়ে আছে, যেহেতু এখানে সংখ্যা অগণিত, তো তাদের মধ্য থেকে কিছু কিছুকে আমি চুজ করে একটা সিকোয়েন্স বানাইতে পারবো যে সিকোয়েন্সটা কনভার্জ করবে ওই আমার ধরা লিমিট পয়েন্টে। এটা হইতেই হবে, কারণ আমি ওকে বলেই নিছি লিমিট পয়েন্ট।
কথা কি বুঝাইতে পারছি কিনা? জি স্যার। তা এখন হ্যাঁ। যেহেতু এটা বলতেছি যে আমরা যে সিকোয়েন্সটা নিলাম তার লিমিট পয়েন্ট ওইটা হইতেই হবে, তো লিমিট পয়েন্ট হইতে হবে সেটা বোঝা যায় যে কশি সিকোয়েন্সের ডেফিনেশন অনুযায়ী। তার মানে আমরা যে সিকোয়েন্সের একটা র্যান্ডম পয়েন্ট নিচ্ছি সেটা n এর মান যদি বাড়াইতে থাকি তাহলে সেটা আমাদের ওই যে লিমিট পয়েন্টের সাথে ডিফারেন্স আস্তে আস্তে কি জিরোর দিকে যাইতে থাকবে। ওই আগের কথাটাই এখন ওই জিরোর সাপেক্ষে বলতেছে আর কি। যেহেতু এটা কনভার্জ করতেছে ওই xy পয়েন্টে, xy আমাদের লিমিট পয়েন্টে কনভার্জ করতেছে, তাহলে n এর মান যদি বাড়াইতে থাকি আমাদের সিকোয়েন্সের যেসব পয়েন্ট আছে তাদের সাথে xy এর ডিফারেন্স আস্তে আস্তে জিরোর দিকে যাইতে থাকবে। এটা নিয়ে তো কারো কনফিউশন নাই, মানে লিমিট পয়েন্টের বৈশিষ্ট্য অনুযায়ী। যেহেতু আমি এমন সিকোয়েন্স নিচ্ছি যাদের কনভার্জিং পয়েন্ট হচ্ছে xy, তাহলে সেই সিকোয়েন্সের প্রত্যেকটা এলিমেন্ট আস্তে আস্তে সেই xy পয়েন্টের সাথে তার ডিফারেন্স কি জিরোর দিকে যাবে না? কথা কি বুঝছো? এই কথা কি বুঝছো? এই যে জিরো লাইনটা কি বুঝতে পারছো? একটা যদি সংখ্যা দিয়ে উদাহরণ দিই স্যার, আরেকটু ক্লিয়ার হতো ব্যাপারটা, যে কিভাবে পার্থক্যটা মানে টেন্স টু বা কনভার্স হচ্ছে ইয়ার দিকে, জিরোর দিকে। আরে মানে বাবা, কনভার্ট যদি করা xn আর txn এর জায়গায় মধ্যে একটা সংখ্যা এরকম একটা, শোনো, আমরা যখন বলি একটা সিকোয়েন্স কনভার্জ করতেছে তখন আসলে কি বুঝি? যে সিকোয়েন্সটার আমি যত সামনে যাচ্ছি আমার যে নতুন নতুন এলিমেন্ট ওই দিকে যাচ্ছে, দাবি তো ওই হচ্ছে পয়েন্টের দিকে যাবে না? তার মানে আমি যত জি স্যার। সামনে আগাচ্ছি, হ্যাঁ, আমার প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমার লিমিট পয়েন্টের ডিফারেন্স কি আসলে স্যার বুঝতে পারছি। জিরোর দিকে যাবে না? কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে আচ্ছা, পারছি স্যার। মানে xn txn হচ্ছে xy এর দিকে যাচ্ছে আস্তে আস্তে, মানে ওই তুমি আবার অন্য পার্থক্যটা আস্তে আস্তে তুমি আবার জিরোর দিকে তুমি আবার যাচ্ছে। আলাদা আলাদা চিন্তা করতেছো। এখানে আলাদা আলাদা না, এখানে পেয়ার ওয়াইজ চিন্তা করতে হবে। মানে আমাদের এখানে ভেক্টর এখন হচ্ছে পেয়ার ওয়াইজ আকারে আসছে, মানে এই পেয়ার হিসেবে যেটা আসছে সেটার সাথে এই স্যার, পেয়ারের ডিফারেন্স পেয়ার ওয়াইজ আমি বুঝতে পারছি স্যার, তাহলে জিরোর দিকে যাচ্ছে। এখন কথা হচ্ছে এটাও একটা জিরোর দিকে ভেক্টর, যাবে। আমাদের ওই যে গ্রাফের সেন্স হিসেবে এটাও একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর, তাহলে দুইটা ভেক্টরের বিয়োগ করলে সেটাও একটা ভেক্টর। কোন ভেক্টরের নর্ম যদি, মানে কোন ভেক্টর যদি আস্তে আস্তে জিরো ভেক্টরের দিকে যায় তাহলে তাদের নর্ম কি আস্তে আস্তে সংখ্যা জিরোর দিকে যাবে। কথা কি বুঝছো? যেই কোনো একটা সিকোয়েন্স যদি এমন হয় যে তাদের বুঝতে পারছি। তারা জিরো ভেক্টরের দিকে কনভার্জ করতেছে তাহলে তাদের নর্মও কি হবে জিরো সংখ্যার দিকে কনভার্জ করবে। মানে কোন ভেক্টর জিরো ভেক্টরের দিকে কনভার্জ করলে তাদের নর্ম সংখ্যা জিরোর দিকে কনভার্জ করবে। এই উপরে যে জিরো দেখতেছো আর নিচে যে জিরো দেখতেছো দেখতে একই, কিন্তু জিনিস কিন্তু একই না। এগুলো বারবার বলি তোমাদেরকে, বুঝতে পারছো তো নিশ্চয়ই? উপরে যে জিরো দেখতেছো এটা কিন্তু ভেক্টর জিরো, আর নিচে যে জিরো দেখতেছো এটা কিন্তু সংখ্যার জিরো। কথা ক্লিয়ার? বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো এখন এই যে একটু আগে আমরা জি স্যার, বলছিলাম, ক্লিয়ার বুঝতে পারছি। এই যে এখানে এই যে আমরা যখন অর্ডারড পেয়ারের নর্ম ডিফাইন করছিলাম এখানে তিনটা ডেফিনেশন আছে। আবারও বলি, এরকম চাইলে তুমি আরো আরো অনেক ডেফিনেশন সেট করতে পারো। তার মধ্যে ওরা এই ডেফিনেশনটা নিয়ে অঙ্কটা কাজ করছে যে অর্ডারড পেয়ারের একটা নর্ম আমরা ডিফাইন করতে পারি যে প্রথম এলিমেন্ট যেটা থেকে আসে সেটার নর্ম প্লাস ওয়াই যেটা থেকে আসে সেটার নর্ম আলাদা আলাদা। আবারও বলি, এক্স এর নর্ম আর ওয়াই এর নর্মের ডেফিনেশন কিন্তু আলাদা হওয়াটা খুবই স্বাভাবিক, হইতেই পারে, এক না হওয়াটাই খুবই সাধারণ। তো আমি এখন এই ডেফিনেশনটা এখানে ইউজ করব যে এই যে একটা অর্ডার পেয়ারের উপরে আমি নর্ম সাইন দিলাম, তাহলে সেই নর্মটাকে যদি এখন আমরা ডেফিনেশন অনুসারে ভাঙাই দেই তাহলে প্রথম অংশের নর্ম প্লাস দ্বিতীয় অংশের নর্ম, তাহলে এই দুইটা যোগফল আস্তে আস্তে জিরোর দিকে যাবে। এই লাইন তো ক্লিয়ার? বুঝতে পারছো তো? এখানে হচ্ছে জি স্যার। আমরা নর্মের ডেফিনেশনটা ইউজ করলাম যেটা আগে পড়ছি আর কি। তো এখন খেয়াল করো, যেহেতু এই নর্ম কি নন নেগেটিভ কোয়ান্টিটি না, তাহলে দুইটা নন নেগেটিভ কোয়ান্টিটির যোগফল যদি জিরোর দিকে যায় তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পার্টি কি জিরোর দিকে যাবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। তো এখন জি স্যার, জিরো হতে হবে। এখন এই প্রথম পার্ট থেকে যে xn মাইনাস এক্স এটা নর্ম জিরোর দিকে যায়, তা এখন ভাইস ভার্সায় আসো। যদি দুইটা ভেক্টরের পার্থক্যের নর্ম সংখ্যা জিরোর দিকে যায় তাহলে ভেক্টরটার
ওই ডিফারেন্সটাও কি আসলে জিরো ভেক্টরের দিকে যাবে। তাহলে এই প্রথম অংশ থেকে পাই যে xn আসলে x এর দিকে যাচ্ছে, আর পরের অংশ থেকে পাই যে txn n এর মান বাড়ানোর কারণে আস্তে আস্তে y এর দিকে অ্যাপ্রোচ করতেছে। কথা ক্লিয়ার? এই লাইনগুলো ক্লিয়ার, বুঝতে পারছো? এখানে হচ্ছে নর্ম জিরোর দিকে যাওয়া মানে কি, আসলে ওই যে তাদের ডিফারেন্স যেই ভেক্টরটা হয় সেটাও আসলে জিরো ভেক্টরের দিকে যায়। তার মানে xn x এর দিকে যাচ্ছে, txn y এর দিকে যাচ্ছে। কথা ক্লিয়ার কিনা, বুঝতে পারছো? তো এখন যেটা জি বলতেছি, স্যার। আমরা শুরুতে ধরে নিছি t হচ্ছে ক্লোজড, ধরে নিছি। তাহলে t ক্লোজড হওয়া মানে কি, আমরা যদি ডোমেইন থেকে x চুজ করি, ওই যে সেই লিমিট পয়েন্টটা চুজ করি, তাহলে সেই লিমিট পয়েন্ট হিসেবে আমাদের যে y পাওয়া গেছে সেটার ইমেজ হবে y। মানে আমাদের যেই সিকোয়েন্স xn পাইছিলাম, এই যে এখানে যে সিকোয়েন্সটা xn আছে, ঠিক আছে, তার যেই ইমেজ সিকোয়েন্স পাইছিলাম txn, তার লিমিট পয়েন্ট হচ্ছে y। তাহলে সেই y হবে অ্যাকচুয়ালি এই লিমিট পয়েন্ট x এরই ইমেজ। এইটাই বলতেছিল ডেফিনেশন অনুযায়ী। ডেফিনেশন ভুলে গেলে আবার এখানে মনে করো যে আমরা কি বলতেছিলাম, যে এই যে এখানে খেয়াল করো যে x ডোমেনের মধ্যে থাকতে হবে। ডেফিনেশন কি ভুলে গেছো? এই যে ক্লোজড বলতে আমরা কি বুঝাইছিলাম? ক্লোজড বলতে একটা ম্যাপিং বা ট্রান্সফরমেশন। ক্লোজড বলতে আমরা কি বুঝছিলাম? যদি আমরা একটা ডোমেইন থেকে কনভার্জিং সিকোয়েন্স নেই, ডোমেইন থেকে কনভার্জিং সিকোয়েন্স নেই, তাহলে তার ইমেজ সিকোয়েন্সটা কনভার্জিং হবে, এবং সেই ইমেজ সিকোয়েন্সের যে লিমিট পয়েন্ট সেটা হবে আমাদের সেই এক্স এর যে লিমিট পয়েন্ট তার ইমেজ। মানে লিমিট পয়েন্টের ইমেজও লিমিট পয়েন্টই হবে আর কি, এটা বলতেছে। কথাটা বুঝছো কিনা, ব্যাপারটা বুঝাইতে পারছি কিনা? ব্যাপারটা এরকম যে লিমিট পয়েন্টের ইমেজও ওই পাশে গিয়ে লিমিটই হবে। হ্যাঁ 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 বলো। লাইনটা স্যার একটু লাইন এখানে কনফিউশনের কিছু নাই, ব্যাপারটা সোজা, একটু ঘুরপ্যাচ তো এই জন্য মাথায় অনেক সময় নিতে কষ্ট হয় আর কি। যে বলতেছি আমরা একটা ম্যাপিং বা ট্রান্সফরমেশনকে ক্লোজড বলবো, সেটা জাজমেন্ট করার জন্য আমাদের ডোমেইন থেকে একটা সিকোয়েন্স নিতে হবে, ঠিক আছে? সেই ডোমেইন থেকে সিকোয়েন্স নেওয়ার পরে তারপরে আমাদেরকে তার ইমেজ সিকোয়েন্স বানাইতে হবে, এই যে এটা। এবং আমাদের যেই শুরুতে ইনপুট সিকোয়েন্স আর তার আউটপুট সিকোয়েন্স, মানে ব্যাপারটাই যে এক্সেনটা হচ্ছে আমার ইনপুট সিকোয়েন্স, আর তার সাপেক্ষে আউটপুট সিকোয়েন্স হচ্ছে যে txn। এখন এই যে ইনপুট সিকোয়েন্স সেটার একটা লিমিট পয়েন্ট হচ্ছে x, মানে সে তো কনভার্জেন্ট আমরা ধরে নিছি বাই ডিফল্ট, সেটা হচ্ছে x। তো এখন বলতেছে এই x যদি d এর মধ্যে থাকে, x যদি d এর মধ্যে থাকে, তাহলে অবশ্যই এই ইমেজ সিকোয়েন্স যেই ইমেজে গিয়ে কনভার্জ করে সেটা আসলে x এর ইমেজ হবে। কথাটা বুঝছো কিনা? এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যে এই এক্সটা ডোমেনের মধ্যে থাকা লাগবে। সো যদি এক্স ডোমেনের মধ্যে না থাকে তাহলে তোমাকে অন্য সিকোয়েন্স নিতে হবে, ব্যাপারটা এরকম। কি স্যার এটা সংজ্ঞাটা বুঝতে পারছি স্যার। তো এখন যেটা বলতেছি এই যে এখানে হ্যাঁ বলো 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 স্যার, এখন যে জায়গাটাতে আমার কোন কনফিউশনটা হচ্ছে, আমরা এখানে যেটা পাইছিলাম নাও টি বিং, এই যে এখানে যেটা পাইছিলাম যে x জি স্যার। স্যার এটা আমি প্রশ্নটা একটু বলি স্যার। হ্যাঁ হ্যাঁ, t being closed, নাও t বিং ক্লোজ ইট ফলোজ দ্যাট x বিলংস টু d। স্যার এখানে স্যার যেই x টা পাচ্ছি স্যার, এই x টা কিভাবে স্যার মানে d এর মধ্যে বিলং করতেছে? এই জিনিসটা স্যার আমি কি প্রথম মিস করছি নাকি? বুঝলা না? ডেফিনিশন একটা শর্তই হচ্ছে এই দুইটা স্টেটমেন্ট এটা এট এ টাইম সত্য হইতে হবে, মানে x ডোমেনের মধ্যে থাকতে হবে, আবার ওই ইমেজ সিকোয়েন্সের লিমিট পয়েন্ট সেটা আসলে x এর ইমেজ হইতে হবে। ব্যাপারটা এরকম, মানে ইনপুটের ইনপুট সিকোয়েন্সের কথা বুঝছো? এখানে এই যে শুরুতে আমরা যে x এর কথা বলছি, এই যে এখানে বলা ছিল যে x হচ্ছে আমাদের ক্যাপিটাল x এর এলিমেন্ট, কিন্তু d এর হইতে হবে এমন কিন্তু শুরুতে কিছু বলা ছিল না। কিন্তু পরে এসে বলতেছে যে এই লিমিট পয়েন্ট যদি থাকে d এর মধ্যে, এখানে ব্যাপারটা যদি দিয়ে, যদি ডোমেনের মধ্যে থাকে আমাদের লিমিট পয়েন্টটা, তাহলে সেই লিমিট পয়েন্টের যে ইমেজ হবে সেটাই হবে গিয়ে আমার
ওই যে আউটপুট সিকোয়েন্সের লিমিট পয়েন্ট। ব্যাপারটা বুঝছো জি স্যার। কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার, বুঝতে কথা বুঝছো যে ইনপুটের লিমিট পয়েন্টের ইমেজ সেটা আমার ওই আউটপুট সিকোয়েন্সের লিমিট পয়েন্ট একই হইতে হবে। এটাই হচ্ছে তোমার ক্লোজড হওয়ার কন্ডিশন আর কি। তো এখন যেহেতু টি আমাদের বিং ক্লোজড আমরা পেয়ে গেলাম, তার মানে অবভিয়াসলি এখানে যে আমরা যে লিমিট পয়েন্ট এক্স পাইছি সেটা আমাদের ডোমেইন ডি এর মধ্যে ছিল, এবং অবভিয়াসলি সেই এক্স এর যে ইমেজ হবে টি এক্স সেটা আবার এই ওয়াই এর সমান হবে, মানে এই যে এখানকার লিমিট পয়েন্টের সমান হবে, হইতে হবে। ঠিক আছে, তো এখন যেটা আমরা বললাম, তার মানে আমরা যে শুরুতে এক্স ওয়াই পয়েন্টটা ধরে নিছিলাম সেটাকে এখন আমরা এই ফরম্যাটে লিখতে পারি যে এক্স টি এক্স। তোমার কাছে মনে হচ্ছে খুব হাস্যকর ব্যাপার, স্যার এক্স ওয়াই কে আবার এক্স টি এক্স ধরা যাবে না কেন? যেমন ক্যালকুলাসে আমরা বলি স্যার এক্স ওয়াই যেই কথা আর এক্স এফ এক্স তো একই কথা, এরকম মনে হচ্ছে না ব্যাপারটা? কিন্তু এখানে একটু প্যাচ আছে। ব্যাপারটা হচ্ছে যে ওই যে তোমার ডোমেনের মধ্যে এক্স পড়ে কিনা সেখানের একটা বিষয় আছে, মানে ক্লোজড হওয়া না হওয়ার এরকম একটা ইস্যু আছে। এই ক্লোজড হওয়ার জিনিসগুলো তো তোমরা ক্যালকুলাসে পড়ো না, এরকম ছিল না, মানে ফাংশনের ক্ষেত্রে ছিল না। কথা বুঝছো? সো আমরা যে এই যে এক্স ওয়াই একটা অর্ডার পেয়ার লিমিট পয়েন্ট হিসেবে চুজ করছিলাম সেটাকে আমরা এই ফরম্যাটে এখন লিখতে পারবো যে এক্স টি এক্স, কারণ ওয়াইটাই হচ্ছে টি এক্স এর সমান। সো এক্স টি এক্স এটা কি দেখো, এই ফরম্যাটের যে কোনো জিনিস কি আমাদের গ্রাফের পয়েন্ট না? এই যে এই জি জি গ্রাফের পয়েন্ট যদি হয় তার মানে আমরা যে লিমিট পয়েন্টটা চুজ করছিলাম সেটা কি গ্রাফের পয়েন্ট নাকি? জি স্যার। আমরা যে লিমিট পয়েন্ট নিছি সেটা গ্রাফেরই একটা পয়েন্ট, তার মানে আমাদের লিমিট পয়েন্ট গ্রাফ সেটের মধ্যে বিলং করে। আরবিটারি যে কোনো লিমিট পয়েন্ট গ্রাফের মধ্যে বিলং করে, এই জন্য গ্রাফ সেটটা ক্লোজড হবে। কথা বুঝাইতে পারছি কিনা? জি স্যার, ক্লিয়ার বুঝতে পারছি। তো এখানে জিনিসগুলা বুঝতে সহজ, কিন্তু ভালো মতো মাথায় না নিলে আর মুখস্থ না করলে পরীক্ষার হলে প্রতি লাইনে লাইনে আটকায় যাবা, কোথায় কি জি বলবো। স্যার। জি স্যার। হ্যাঁ, পড়ার সময় মনে হবে যে সব বুঝতেছি বুঝতেছি। জি স্যার, এটা সত্য স্যার, মানে বুঝা বুঝা খালি পড়লে, যেমন ফার্স্ট সেমিস্টার স্যার খালি বুঝাই পড়ছিলাম, মানে ভাবছিলাম ইন্টারের মতোই হবে পরীক্ষা, না, খেলে না, লেখা বুঝি এরকম। এগুলা মুখস্থ এটা না পরে করলে দেখছি যে না। তুমি পরীক্ষার হলে লেখা দিয়ে আসতে পারবা না। এটা নিজের জি স্যার। অভিজ্ঞতা থেকে বলতেছি। পরীক্ষার আগের রাতে বুঝা গেছে থিওরেম, পরীক্ষা মানে এক পেজের থিওরেম পরীক্ষার হলে গিয়ে অর্ধেকের পর গিয়ে আর লিখতে পারিনি। জি স্যার, এরকম স্যার হয়েছে স্যার, অনেক পরীক্ষা দিয়েছি, বুঝে বুঝে সবই বুঝে গেছি কিন্তু স্যার লিখতে পারি না স্যার। So, pure math এর খুবই যেসব আফসোস লাগতো topics স্যার আছে, তখন। হ্যাঁ, পিওর ম্যাথের যেসব টপিকস আছে বুঝার পরে ঠাটা জি স্যার। মুখস্থ করবা। এটা সবার জন্য জি স্যার। পরামর্শ। বুঝার পরে মুখস্থ, না জি স্যার। বুঝলেও মুখস্থ। কিন্তু ব্যাপার হচ্ছে তুমি বুঝার চেষ্টা করতে থাকবা, বুঝো না বুঝো তোমাকে মুখস্থ করতেই হবে। মুখস্থ ছাড়া এগুলো পরীক্ষার হলে তুমি লিখতে পারবা না। সো জি স্যার। এখন সেকেন্ড কেস যেটার মধ্যে আসি, আমরা বলছিলাম যদি গ্রাফ ক্লোজড হয় তাহলে তোমার হচ্ছে ম্যাপিং ক্লোজড হবে, আরেকটা বলতেছি ম্যাপিং ক্লোজড হলে গ্রাফ ক্লোজড হবে। তা আমরা এখানে দেখাইছি যে ম্যাপিং বা ট্রান্সফরমেশন ক্লোজ ধরে আমরা দেখাইছি যে গ্রাফ ক্লোজড হয়। এখন ভাইস ভার্সা তোমাকে দেখাইতে হবে যে গ্রাফকে আমরা ক্লোজ ধরে নিব, দেখাবো যে ম্যাপিংটা ক্লোজড হয়। সো আমরা এখন ধরে নিচ্ছি যে আমাদের যে গ্রাফ সেট ছিল সেটা ক্লোজড। তা গ্রাফ ক্লোজড হওয়া মানে কি, যদি আমরা একটা এরকম কনভার্জিং সিকোয়েন্স নেই ডি এর ডোমেইনের মধ্য থেকে, তাহলে তার এই যে আউটপুট যে একটা সিকোয়েন্স হবে সেটাও কনভার্জিং, এবং সেটার কনভার্জিং পয়েন্ট হচ্ছে ওয়াই, এগুলো ডেফিনেশন অনুযায়ী পাওয়া যাবে। তাহলে আমাদেরকে দেখাইতে হবে যদি এক্স ডি এর মধ্যে ডোমেইনের মধ্যে বিলং করে তাহলে আমাদের যে এক্স এর ইমেজ সেটা আসলে আউটপুট সিকোয়েন্সের লিমিট পয়েন্ট হবে। এই যে এখানে এই যে টিএক্স মানে কি এক্স এর ইমেজ নাকি? কথা বুঝছো তো? এই যে এক্স টিএক্স মানেই হচ্ছে এক্স এর ইমেজ, তাহলে এক্স এর ইমেজ হবে আউটপুট জি সিকোয়েন্স এক্স এর ইমেজ। জি স্যার। আউটপুট সিকোয়েন্সের লিমিট পয়েন্টই হবে এক্স এর ইমেজ, হ্যাঁ, লিমিট পয়েন্ট। ঠিক আছে? তো আমাদের জি, স্যার। এখন তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে, আমরা যদি এইভাবে পেয়ার ওয়াইজ একটা সিকোয়েন্স বানাই যে xn txn, এখানে অ্যাকচুয়ালি একটা ব্র্যাকেট দেওয়া উচিত, ওরা ব্র্যাকেটটা দেয় না, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে আর কি। xn txn এই পেয়ার ওয়াইজ এইভাবে করে যদি আমরা
মানে অর্ডার পেয়ারের যদি একটা সিকোয়েন্স নেই, সেই সিকোয়েন্সটা কনভার্জিং পয়েন্ট এক্স ওয়াই হবে, যেটা কিনা এই যে টিজি এর ক্লোজারের মধ্যে বিলং করবে। এটাই দেখাইতে হবে আমাদেরকে। এখন এই যে এখানে একটা ক্লোজারের সাইন আছে, একটু সরে গেছে, এটা নোট করার সময় একটু খেয়াল করে নোট করো, এটা টিজি এর উপরে দিতে হবে, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, তো এইখানে স্যার ব্র্যাকেটটা স্যার কোথায় হবে বললেন, যে স্যার সিকোয়েন্সের এই যে- আগে নাকি স্যার ভিতরে, সিকোয়েন্সের মধ্যে স্যার? ভিতরে ভিতরে এগুলো পেয়ার, এগুলো তো অর্ডার পেয়ার। ওকে স্যার। এখানে অর্ডার পেয়ার, তো এখানে জি স্যার, জি স্যার। এখানে একটা ব্র্যাকেট হবে আর কি ভিতরে, কথা বুঝছো? জি স্যার, পেয়ারে তারপর সিকোয়েন্স হবে। জি স্যার। সিকোয়েন্সের ভিতরে পেয়ার হবে বোকাচেলা, জি স্যার, কি বুঝতে পারছি স্যার। সিকোয়েন্সের ভিতরে পেয়ার, কারণ আমরা তো পেয়ার গুলো নিয়ে একটা সিকোয়েন্সের কথা চিন্তা করতেছি, ঠিক আছে? জি স্যার। তো জি স্যার। এখন ডেফিনেশন যেটা বলে সেই সেন্সে ব্যাপারটা এমন হচ্ছে, আমরা যদি এরকম একটা অর্ডার পেয়ার নেই, অর্ডার পেয়ার নিয়ে সেটা সিকোয়েন্স নেই, তাহলে সিকোয়েন্সের যে লিমিট পয়েন্টটা হবে সেটা টিজি এর ক্লোজারের মধ্যে থাকতে হবে। হয়তো টিজি এর নিজস্ব পয়েন্ট হবে অথবা তার লিমিট পয়েন্ট হবে, এটাই বুঝাইতেছে আর কি। তো এখন আমরা যেটা বলতেছি যে টিজি বা গ্রাফ, এটাকে তো আমরা ক্লোজড ধরেই নিছি, এই কেসে ধরে নিছি, তাহলে তার ক্লোজার আর মূল সেট এটা একই হবে না? কথা কি বুঝছো? সেটা তো একই হবে, কারণ আমরা জানি ক্লোজ সেটের বেলায় কি হয়, ক্লোজার আর মূল সেট সমান থাকে। নিজের সমান। জি স্যার। তাহলে জি অবভিয়াসলি স্যার। এখানে আমরা বলতেছি যে এক্স ওয়াই যেই লিমিট পয়েন্টটা আমরা এখানে পাইছিলাম সেটা আমাদের গ্রাফেরই একটা পয়েন্ট। তার মানে গ্রাফেরই একটা পয়েন্ট হওয়া মানে কি, এক্স ডোমেইন থেকে আসবে আর ওয়াইটাও তোমার ওই যে সিকোয়েন্সের স্পেস, সরি ওই যে সিকোয়েন্সের একটা যে ছিল আউটপুটের সিকোয়েন্স, সেটা লিমিট পয়েন্ট হওয়া সত্ত্বেও সে গ্রাফেরই সেকেন্ড কম্পোনেন্ট হিসেবে আছে, সমস্যা পেয়ার ওয়াইজ আছে। এই যে ওয়াই থেকে টি যেটা হয়, তার মানে টি হচ্ছে তোমার ক্লোজড হচ্ছে আর কি, ক্লোজড হওয়ার যে ডেফিনিশন সেটা স্যাটিসফাই করতেছে। আবার একটু পড়লে জি স্যার। বুঝবা, এটা কঠিন না থিওরেমটা। আর না স্যার, এটা বুঝতে পারছি স্যার। তারপর কিছু জায়গায় ধোঁয়াশা আছে, দেখবা রিডিং করার সময় মনে হবে যে ধোঁয়াশা থাকবে আর কি, ওইটা একটু ঠান্ডা মাথায় পড়লে জি স্যার। জিনিসগুলো ক্লিয়ার হবে। থিওরেম 2 আজকে পড়ানোর ইচ্ছা ছিল, আচ্ছা স্যার। কিন্তু থিওরেম 2টা বেশ বড়, আজকে সময় শেষ করতে পারবো না মনে হয়, তো থিওরেম 2টা থাক আগামী ক্লাসের জন্য। স্যার আজকে থাক স্যার তাহলে। আচ্ছা হ্যাঁ, আজকে থিওরেম 2টা পড়াচ্ছি না। তারপরও তোমরা থিওরেম 2টা জাস্ট তোমাদের বলে রাখি, একটু রিডিং করে রাখো আর কি, আমার অনেক জিনিস বুঝাইতে সুবিধা হবে আর কি। তোমাদের তো পড়তে বললে পড়ো না, আর আমরা তো মানে অ্যাকচুয়ালি পড়াশোনা যেভাবে করা উচিত স্যাররাও ওইভাবে পড়াই না, তোমরাও পড়ো না। হ্যাঁ, ব্যাপারটা স্যার হচ্ছে ব্যাপারটা না, আমি বলি যে আমাদের কমতি কোথায়, যে একটা ইস্যু হচ্ছে যে আমি আগামী 2-3 ক্লাস কি পড়াবো সেটা অ্যাকচুয়ালি আমার ফিক্স থাকা উচিত। তখন আমি বলে দেওয়া উচিত যে তোমরা এই জিনিসগুলো একটু রিডিং করে আসবে, পরবর্তী ক্লাসে আমি এটা পড়াবো, তাহলে ডিসকাশনের সুবিধা হবে। জিনিসটা হচ্ছে এটাই পড়ানোর নিয়ম। অ্যাকচুয়ালি লেকচার ভিত্তিক পড়ানোর নিয়ম হচ্ছে যে টিচারের কাছে কমপ্লিট লেকচার যেটা থাকবে, সে আজকে যেটা পড়াবে আগামীকাল যেটা পড়াবে সেটাও তার কাছে মানে নখদর্পণে যেটা থাকা বলতে বোঝায় আর কি, সেটা থাকবে, এবং সেই স্টুডেন্টকে বলে দিবে যে আগামীকাল আমি এটা পড়াবো, তো তোমরা এটা দেখে রাখবা। কথা বুঝছো? স্যার আমার কাছে যে মনে হয় আর কি, আমার কাছে বা আমাদের অনেকের কাছে, মানে স্যার আপনাদের কমতি স্যার আমাদের চোখে এটা পড়ে না, কিন্তু যে জিনিসটাতে প্রবলেম হচ্ছে অনলাইন ক্লাসে, সেই জিনিসটা হচ্ছে মানে তুলনা যদি করি এই 2 সেমিস্টার যদি আমরা অনলাইন আর অফলাইন তুলনা করতাম, তাহলে অনেক পার্থক্য আমরা দেখতে পারতাম। দেখা গেলো যে এখন যে পরিমাণ স্টুডেন্টরা পড়াশোনা করতেছে, অফলাইনে হইলে এর মিনিমাম 50% হলেও পড়াশোনা করতে, হয়তো সবাই করতো না, যারা ভালো স্টুডেন্ট আছে তারা করতো স্যার, কিন্তু এখন মানে 12 বেজ কিংবা 11 বেজ যারা আছে পুরোপুরি হতাশায় ডুবে আছে। এটা কি স্যার আমাদেরই ব্যর্থতা, আমরা ক্লাস করতেছি, নাকি স্যার এটা স্যারদের ব্যর্থতা, স্যাররা কেন অনলাইনে ক্লাস দিচ্ছে পরীক্ষা ছাড়া? 14টা কোর্সের আমাদের প্রেসার মাথার উপর চাপাই দিচ্ছে, তো তারপরে দেখা গেলো যে পরীক্ষা একসাথে যখন 14টা আসবে তখন অনেকে ফেল করতে পারে, সাপ্লিমেন্টারি দিয়ে পাস করতে হবে, আবার অনার্স শেষ হবে চাকরির জন্য। এত প্রেসার নিয়ে যদি একটা স্যার কোনো কিছু হয়ে যায়, মানে কে কোন সময় ডিপ্রেশনে পড়ে যায় স্যার আসলে এটা বলা যায় না। আমি বলি যে আসলে এখানে মেইন প্রবলেম হচ্ছে 11 ব্যাচ ছাড়া আর কোনো প্রবলেম দেখি না আমি, কারণ ওদের সার্টিফিকেটের একটা বিষয় আছে। তোমরা যদি 2 ইয়ারের পরীক্ষা বা 2 সেমিস্টার পরীক্ষা একসাথে দাও, তোমাদের চাপ যাবে, কিন্তু তোমাদের তো ডিগ্রি পাওয়ার কোনো
ইস্যু নাই, একটা ইস্যু আছে যেটা বললা যে ওই যে যাদের ইমপ্রুভমেন্ট আছে বা ইটি আছে এদের একটা ঝামেলা, সেটা ঠিক আছে, সেটা স্যার আরেকটা ইস্যু স্যার আপনি মিস করতেছেন, সেটা হচ্ছে স্যার আমাদের সাপোজ ডিসেম্বরে সব শেষ হয়, সব টিচারের কোর্সই শেষ হয়, ডিসেম্বরের আগে শেষ হয়ে যাবে, 25 তারিখের মধ্যে আশা করা যায়। তাহলে স্যার এরপরে স্যার কি হবে আমাদের? আমাদের যদি মার্চ এপ্রিল পর্যন্ত না খুললে না, তাহলে কি না, এরপর না। মাস্টার্সের পরীক্ষা ক্লাস শুরু হয়ে যাবে স্যার? হ্যাঁ, তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে, অথবা যেহেতু তোমাদের 11 ব্যাচের সম্ভাবনা আছে পরীক্ষা হয়ে যাওয়ার, ঠিক জি আছে, স্যার। তাহলে জি, স্যার। তোমাদেরও যদি ওদের পরীক্ষা হয়ে যায়, তোমাদের রাস্তা খুলে গেল, তাহলে তোমাদেরও পরীক্ষা হয়ে যাবে, টেনশন নেই। জি স্যার, আমরা আসলে স্যার আমি পার্সোনালি যদি আমাকে বলা হয় তাহলে সেক্ষেত্রে স্যার মানে অনার্স এর কোর্স গুলো শেষ না করে স্যার মাস্টার্সে ক্লাস করার যুক্তিসঙ্গত আমার কাছে স্যার মনে হয় না স্যার। প্লাস আমি নিজেও স্যার করতে ইচ্ছুক না, আমি পুরোপুরি ভাবে বিরোধিতা করবো স্যার এটা। এটা আমি কোনো প্রবলেম দেখি না। না স্যার, এটা স্যার আমাদের অনেক প্রেসার হয়ে যাচ্ছে, এমনিতেই 14টা কোর্সের প্রেসার নিয়ে স্যার। প্রেশারের বিষয়টা থেকে তোমার টাইম সেভ, আমি যদি তোমাকে বসায় রাখি ক্লাস না নিয়ে, মাস্টার্সে ক্লাস নিলাম না, তোমাকে বসায় রাখি একটা সময় সার্টেন পরে গিয়ে তোমার ক্লাস নিলাম মাস্টার্স, ওই সময়টা কিন্তু তোমার গ্যাপ যাচ্ছে, ঠিক আছে, ওটা পুরোপুরি তোমার নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি ওই সময় যদি তোমার মাস্টার ক্লাস কিছু আগায় রাখি, ঠিক আছে, এখন তোমরা তো আসলে পাবলিকে পড়ো, তোমার পড়াশোনার একটা আসল এসেন্স তোমরা পাও না, যেটা বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কি হয় যে ওদের ওপেন ক্রেডিট সিস্টেম, মানে আমি এই সেমিস্টারে এই কোর্সের মধ্যে হয়তো 10টা কোর্স অ্যাসাইন আছে, আমি এখান থেকে 5টা নিব বিভিন্ন ইস্যুর হিসেবে। তো দেখা যায় যে ওরা এই সেমিস্টারে যেসব ক্লাসমেটদের সাথে ক্লাস করছে, পরের সেমিস্টারে তাদের 50% নতুন বা পুরান এরকম অবস্থা তৈরি হয়। এটাই কিন্তু পড়াশোনার সিস্টেম, যে আমরা তো সেমিস্টার সিস্টেমে বা পাবলিক ভার্সিটি একটা কাঠামোবদ্ধর মধ্যে হয়, কিন্তু কিছু কিছু সময় কাঠামোর বাইরে গিয়েও পড়াশোনার দরকার হয়, এবং এটা হচ্ছে পড়াশোনার আসল এসেন্স। তুমি যেটা বললা যে এক কোর্স চলাকালীন অবস্থা আরেক কোর্স পড়া যাবে না, ব্যাপারটা এরকম না, এরকম কখনোই না। পড়াশোনা তোমার এক জিনিস পড়তে পড়তে তোমার আরেক জিনিস পড়ার ইস্যু তৈরি হইতেই পারে, এরকম হওয়াটা খুবই স্বাভাবিক। কথা কিন্তু স্যার পরে যখন পরীক্ষা নেবে তখন দেখবেন স্যার ঠিক 15 দিন 10 দিন গ্যাপ দিয়ে বলবে যে পরীক্ষা তখন তো পড়াইছি, আমরা সবাই সবকিছু পড়াইছি স্যার। এটা কিন্তু আসলে এটা ঠিক স্যার আছে। আপনি আপনার জায়গা থেকে যদি চিন্তা করেন তাহলে স্যার রাইট, কিন্তু আমাদের যদি স্টুডেন্টের জায়গা থেকে স্যার হ্যাঁ, সব আমি টিচাররা যেটা চিন্তা করে বলছি তাহলে যে এটা পসিবল না আমাদের জন্য। তোমাদের প্রবলেমটা হচ্ছে গিয়ে পরীক্ষার আগে লোডের ব্যাপারটা, এই একটাই প্রবলেম তোমাদের, কথা বুঝতে পারছো? আর কোনো প্রবলেম আমি দেখি না তোমাদের জন্য। এটা একটা প্রবলেম, আর একটা প্রবলেম হচ্ছে স্যার যদি আমরা মাস্টার্স ক্লাস না করাই এখন, তাহলে একটা পরীক্ষা নেওয়ার জন্য একটা আগ্রহ তৈরি হবে। এখন যেমন এলিমেন্টারি পরীক্ষা নিবে বললেও নেওয়া হচ্ছে না বা নেওয়ার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু যদি এরকম হয় যে মাস্টার্স ক্লাস না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা যে একটা কন্ডিশন বেঁধে দেয় যে আমরা অনার্স শেষ করে মাস্টার্স ক্লাসে বসবো, তাহলে দেখা গেলো যে পরীক্ষা নেওয়ার জন্য যে তাকে যেভাবে পারে স্যাররা ডিস্টেন্স মেনটেন করে হোক, তারপরে মানে এটা একটা আগ্রহ সৃষ্টি হবে স্যার, আমাদের নিজেদের মধ্যে সৃষ্টি হবে, প্লাস এক্সামিনার যারা আছে সরি যারা এক্সাম নেবে। এগুলা তো আসলে কপাল খারাপ, পরিস্থিতি খারাপ, এগুলো করে লাভ নাই। হ্যাঁ, তুমি যেটা ফিল করতেছো আসলে ওদিকে তোমাদের ক্ষতি বেশি, সত্যি কথা বলতে। আমি আমার নিজস্ব অ্যাসেসমেন্ট যেটা বলে, জি স্যার। হ্যাঁ, ওইটার থেকে তোমরা যেভাবে চাইতেছো ওইভাবে ক্ষতি বেশি। স্যার মানে আমি কেন চাচ্ছি স্যার, একটু আমি যদি লজিক দিই যে আমার পক্ষটা নিয়ে স্যার, যেমন অনেকে এখানে স্যার আমাদের 10 ব্যাচ 9 ব্যাচ কিংবা 11 ব্যাচ আমরা আবার 12 ব্যাচ, হ্যাঁ সবাই স্যার একটা এখন রেজাল্ট হচ্ছে কিন্তু আমাদের একটা চাকরি স্যার। তো আমরা হয়তো চাকরি প্রথমে দিয়ে আমরা চাকরিটা পেয়ে যাব না, ঠিক আছে, কিন্তু স্যার চাকরিটা যদি সামনে রাখি তাহলে আমাদের প্রিপারেশনটা হয়তো একটু ভালো হবে, হ্যাঁ, বা কেউ টিচিং এ যেতে চাইলে টিচিং এর জন্য ভালো হবে, সবকিছুই স্যার। কিন্তু অনার্স যদি শেষের একটা সার্টিফিকেট আমরা না নিতে পারি তাহলে তার চাকরির জন্য প্রিপারেশনের একটা ফিলই আসবে না স্যার। এই প্রবলেমটা তো মেইনলি 11 ব্যাচের, ওদের রাস্তা ক্লিয়ার হয়ে গেলে তোমাদের কোনো সমস্যা নাই, ওটা টেনশন ফ্রি থাকো। ওদের পরীক্ষার নোটিশন হয়ে গেলে তোমরা ভাবো যে তোমরা টেনশন ফ্রি, তোমাদের পরীক্ষা হয়ে যাবে, এত জি টেনশন স্যার। আর কিছু নেই। আর তোমরা তো কি বলে 43 এর সার্কুলার পাবা না, বিশেষ করে যেটা আরো, জি স্যার। তো ওইটার নিয়ে দুশ্চিন্তা একটু কম করলে চলবে। 43 টা দুশ্চিন্তা করে স্যার, বিসিএস নিয়ে তো স্যার দুশ্চিন্তা করে না কেউ, কারণ কি স্যার বিসিএস ছাড়া অন্যান্য যে চাকরি আছে এগুলো তো স্যার সার্টিফিকেট ছাড়া দেওয়া সম্ভব না স্যার। দেখা হলো যে আমার সার্টিফিকেট পাইতে স্যার 2022 সালে চলে আসতে পারে, সার্টিফিকেট হাতে পাইতে স্যার 2022 সালে আসতে পারে স্যার। তোমরা মানে বিশেষ করে পরবর্তী সামনে অত বেশি সাফার আর হবে না, যেটা আমার ওই বলতেছে আর কি, অ্যাজাম্পশন বলতেছে, অত বেশি সাফার যা হওয়ার হয়ে গেছে আর কি, সামনে অতটা সাফার আর হবে না। জি স্যার, আল্লাহ ভরসা স্যার, দেখা যাক স্যার। তারপর আমি আমার মতো করে চিন্তা করছি, হয়তো এখানে চিন্তা অনেক ইলজিক্যাল থাকতে পারে বা লজিক থাকতে পারে কিছু কিছু। ইললজিক্যাল না, এখন আসলে একটা জিনিসের অনেক অ্যাসপেক্ট থাকে, অনেক অ্যাঙ্গেল থাকে,
জি হ্যাঁ স্যার। তো ওই যে বললাম না বসায় কিছু ক্লাস আগায় রাখা এটা তোমাদেরই অ্যাকচুয়ালি ভালো আর কি, সময়টা নষ্ট হয় না। বুঝতে পারছি। ওকে, তো তোমরা ওই স্যার। যে থিওরেম 2টা একটু রিডিং করে নিও আর কি, আগামী ক্লাসের আগে একটু সময় করে 5-10 মিনিট লাগবে, একটু ক্লাসের আগে বা যখন সময় পাও একটু দেখে রাখো আর কি। আচ্ছা স্যার। হ্যাঁ আগাম পড়া একটু দেখে রাখলে হয় কি তুমি মার্ক করে রাখতে পারবে যে স্যারকে আমি এই জায়গায় এই জিনিসটা জিজ্ঞেস করব। আর তুমি সম্পূর্ণ একটা নতুন লেকচার পড়লে তুমি এই জিনিসটার পড়বে না, ওই স্যার কি বলতেছে কান এক মাথায় দিয়ে ঢুকবে আর অন্যদিকে বের হবে, অর্ধেক ক্লাস এমনি যাবে আর কি। পড়াশোনার জি স্যার। সিস্টেমে ওইটা তুমি আগে থেকে কিছু মার্ক করে রাখবা এবং সেগুলো কোশ্চেন অ্যারাইজ করার জন্য করে রাখবা যে স্যার এই জায়গায় আমার কনফিউশন আছে, আমি আসলে এই জায়গাটা বুঝতেছি না, হ্যাঁ পড়েও বুঝি নাই, আপনি যা বুঝালেন সেটাও বুঝি নাই। হ্যাঁ তাই জি স্যার। ইন্টারেক্টিভ ক্লাস না হলে পড়াশোনায় কোনো মজা নাই। হ্যাঁ আমি চাইলে তোমাদের এই জিনিসগুলো হাতে লেখা ওই যে লিখতাম আর তোমরা তুলতা এইভাবে পড়াইতে পারতাম। হ্যাঁ এরকম পড়ায় তোমাদের কিছু কিছু স্যার পড়ায় আছে, এগুলো তোমরা জানো। হ্যাঁ এগুলো আমি এই জন্য একটা বই ফিক্স ধরে পড়ানোর চেষ্টা করি সবসময়। জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ কারণ আমি এখন লিখবো না বুঝাবো, আমার এখানে তোমাদের বোঝানো হলো বেশি জরুরি। জি স্যার। কথা বুঝছো? আমার হচ্ছে যে বুঝানো তো